বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নরসিংদী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবন্টন এবং বাংলা বানান। তোমাদের এই আলোচনার সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আশা করছি আজকের পুরো ক্লাসটি করলে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা অর্জন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনার মাঝে চলে যাওয়ার চেষ্টা করব। আজকের এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো, সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা, মানবন্টন সম্পর্কে বিস্তারিত ধারণা, পরীক্ষায় প্রশ্নোত্তর উপস্থাপন সম্পর্কিত ধারণা, বাংলা দ্বিতীয় পত্রে কি বই কিনতে হবে সে সম্পর্কিত ধারণা, বাংলা বানান সংস্কারের ইতিহাস এবং বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়ম সম্পর্কিত আমরা ধারণা পাবো এই ক্লাসটি শেষে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ক্লাসের মাঝে চলে যাই। আমরা প্রথমেই জানার চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবন্টন। তোমরা এর মোট নম্বর হচ্ছে 100। তোমরা এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে কুইজ প্রশ্ন উত্তর দিয়ে এসছো, কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমাদের কোনো কুইজ প্রশ্ন নেই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্রে 100 মার্কস, সে 100 নম্বরের পুরো পরীক্ষাই তোমাদের লিখিত হবে। তাহলে আমরা দেখার চেষ্টা করি এই 100 নম্বরের মধ্যে কি কি আছে। প্রথমে ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশের মধ্যে নম্বর রয়েছে 30 মার্কস। এই 30 নম্বরের মধ্যে আছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মে 5। এই উচ্চারণের নিয়মে কী কী থাকে? এই উচ্চারণের নিয়মের মধ্যে দুভাবে সাধারণত প্রশ্ন থাকে। এই 5 মার্কসের ক্ষেত্রে এই উচ্চারণের দুভাবে প্রশ্ন থাকে। একটি হলো উচ্চারণ কেন্দ্রিক নিয়ম, যেমন আদ্য উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, এ জাতীয় প্রশ্নের উত্তর থাকবে। এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা কিছু শব্দ দেয়া থাকবে যে শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। যেমন তোমরা হয়তো অনেকেই জানো না যে আমরা যা উচ্চারণ করি, যা লিখি, তার উচ্চারণ অন্যরূপ। যেমন একটি শব্দ হলো নদী, কিন্তু নদীর উচ্চারিত রূপ কিন্তু 9 ওকার দ রস্যইকার। তাহলে এই তোমাদের শব্দ দেয়া থাকবে দয় রস্যইকার, সেটিকে তোমাকে লিখতে হবে 9 ওকার দয় রস্যইকার। অর্থাৎ তোমাকে বানানটি ঠিক করে লিখতে হবে, শুদ্ধ যেভাবে উচ্চারণ করো ঠিক সেভাবে লিখতে হবে। এটি হচ্ছে এভাবে দেওয়া থাকবে। তোমরা যখন এই টপিক্সটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো, আশা করছি এই বিষয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব এর পরবর্তী টপিক্সটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম 5। এখানেও ঠিক তেমনি যেভাবে প্রশ্ন আসে সেটি হলো দুভাবে থাকে প্রশ্ন। একটি হলো বিভিন্ন নিয়ম, যেমন বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়ম বলতে কী বোঝো, এই নিয়মের 5টি নিয়ম লেখো, অথবা নত্যবিধান বলতে কী বোঝো, নত্যবিধানের 5টি নিয়ম লেখো, এই জাতীয় প্রশ্ন থাকে। আবার থাকে কিছু অশুদ্ধ শব্দ দেয়া থাকে, অথবা ভুল বানান দেয়া থাকে, সেটিকে শুদ্ধ করে লিখতে হয়। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব, তাহলে বাংলা বানান নিয়ম শেষ হলো। এখন আমরা যাওয়ার চেষ্টা করব এর পরবর্তী অংশে কী রয়েছে। এর পরবর্তী অংশ হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে 5 মার্কস। তার ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে কী থাকে? তোমাদের এই টপিক্সটা নতুন মনে হচ্ছে, আসলে এটি কোনো নতুন টপিক্স নয়। তোমরা এসএসসিতে যেটি পড়ে এসেছো, তোমাদের পদ প্রকরণ, সেই পদ প্রকরণের নতুন নাম দেওয়া হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী। এই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকেও এখানে তোমরা 5 প্রকার পদ পড়ে এসেছিলে, এখানে ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার করা হয়েছে ইংরেজি যত পার্টস অফ স্পিচের অনুকরণে অনেকটাই। তাহলে এটা তো প্রশ্ন থাকবে, বিশেষ্য বলতে কী বুঝো, বিশেষ্যগত প্রকার কী কী, অথবা অনুসর্গ বলতে কী বুঝো, অনুসর্গত প্রকার কী কী, যাতে প্রশ্ন থাকবে। আর পাশাপাশি থাকবে একটা অনুচ্ছেদ থাকতে পারে, অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। নিচের কোনটি বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকবে, একটা পদ দেওয়া থাকবে, এটি কোনটি কোন ব্যাকরণিক শব্দশ্রেণীর অন্তর্গত তা তোমাদের নির্ণয় করতে হবে। আশা করছি টপিক্সটা আলোচনা শেষ হলে তোমরা এই বিষয়ে সম্যক ধারণা পাবে। তাহলে আমরা পরবর্তী অংশ যেতে পারি, সেটি হলো বাংলা শব্দ গঠন। এই বাংলা শব্দ গঠনের মধ্যে 3টি টপিক্স রয়েছে:
উপসর্গ, প্রত্যয় ও সমাস। এই উপসর্গ, প্রত্যয় ও সমাসের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে দুটি টপিকস, অর্থাৎ 5 মার্কসের জন্য দুটি টপিক্স থাকবে, হয় উপসর্গ আসবে, প্রত্যয় আসবে, সমাস তাহলে আসবে না। আর প্রত্যয় সমাস আসলে উপসর্গ আসবে না। সেক্ষেত্রে আমরা 3টা সম্পর্কে তোমরা ধারণা নিবা, কিন্তু পরীক্ষায় উপস্থাপনের জন্য দুটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে পড়লে একটি অবশ্যই কমন পাবে। তাহলে এখান থেকে 5 মার্কস। তাহলে আমরা এখন যাই পরবর্তী অংশে। এই পরবর্তী অংশের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্ব কী? তাহলে বাক্যতত্ত্ব আমরা জানি বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাজন রয়েছে। এখানে দুভাবে প্রশ্ন থাকে। বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাজন রয়েছে। বাক্য কাকে বলে, এটি সার্থক বাক্যে কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, আবার বাক্য গঠন অনুসারে প্রকারভেদ, বাক্যের অর্থানুসারে প্রকারভেদ, এগুলো থেকে একটি প্রশ্ন আসবে। আর একটি প্রশ্ন আসবে বাক্য রূপান্তর থেকে, অর্থাৎ সরল, জটিল, যৌগিক বাক্য রূপান্তর তোমরা ইংরেজিতে করেছো, সেই বাক্য রূপান্তর দেওয়া থাকবে। সরল বাক্য দেওয়া জটিল করতে হবে, অর্থাৎ অস্তিবাচক থাকতে হবে, নেতিবাচক করতে হবে, মানুষ মরণশীল, মানুষ অমর নয়, এভাবে করতে হবে। যাই হোক, এই টপিক্সটা শেষ হলেও হয়তো তোমরা জানতে পারবে। তাহলে ব্যাকরণ 30 মার্কস তোমরা পেলে। এই 30 মার্কস সম্পর্কে আশা করছি তোমাদের মোটামুটি একটি ধারণা অর্জিত হয়েছে। এখন আমরা চলে যাব এর পরবর্তী আরেকটি অংশ হচ্ছে, তাকে বলা হচ্ছে নির্মিতি অংশ। এই নির্মিতি অংশের মধ্যে কি আছে আমরা এখন দেখার চেষ্টা করব। না, বাক্যতত্ত্ব ছাড়াও এখানে 30-এর মধ্যে আরেকটি অংশ আছে, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে তোমাদের প্রশ্ন থাকে, অর্থাৎ ভুল বাক্য দেয়া থাকে, সেটিকে ঠিক করে লিখতে হয়। যেমন এই যে কিছুদিন আগে ঈদুল আজহা চলে গেল, অনেক জায়গায় তোমরা পোস্টার দেখেছো, লেখা আছে বিরাট গরু ছাগলের হাট। আসলে বাক্যটি ভুল, সেটি হবে গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগল বড় নয়, হাটটা বড়। সুতরাং এই যে ভুল প্রয়োগ করা হয়, এই ভুলগুলো যেন আমরা প্রয়োগ না করি, সেজন্য তোমাদের এই টপিক্সটা দেওয়া হয়েছে। সে টপিক্সটার মধ্যে দুভাবে প্রশ্ন আসে। একটি হলো তোমাদের বাক্য দেওয়া থাকে, ভুল বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটিকে শুদ্ধ করে লিখতে হয়। এবং আরেকটি থাকে তোমাদের, সেটি হলো তোমাদের একটা অনুচ্ছেদ দেয়া থাকে, সেই অনুচ্ছেদের মধ্যে অনেক ভুল থাকে, সেই ভুল অনুচ্ছেদগুলো শুদ্ধ করে লিখতে হয়। তাহলে আমরা ব্যাকরণ অংশে 30 নম্বরের মধ্যে বাংলা উচ্চারণ পেলাম, বাংলা বানানের নিয়ম পেলাম, ব্যাকরণের শব্দশ্রেণী পেলাম, বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয় বা সমাস পেলাম, বাক্যতত্ত্ব এবং বাংলা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। ভালো করে প্রস্তুতি নিলে এ 30 মার্কস পরীক্ষায় পাওয়া সম্ভব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী অংশে, যেটিকে আমরা বলছি নির্মিতি অংশ। এখন নির্মিতি অংশের মধ্যে কী আছে আমরা সেখানে দেখার চেষ্টা করি। নির্মিতি অংশের মধ্যে আমরা দেখতে পাই প্রথমে আছে পারিভাষিক শব্দ, এবং পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস কত? 10 মার্কস তোমাদের। এটি ব্যাকরণের অংশ না হলেও আমি বলি এখানেও 10-এ 10 মার্কস পাওয়া সম্ভব, নির্মিতি অংশে রাখা হয়েছে। তাহলে পরিভাষা কি? পারিভাষিক শব্দ কি? পরিভাষার সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়েছে পারিভাষিক, অর্থাৎ বিশেষ। পরিভাষা শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা, অর্থাৎ কোনো ভাষার মধ্যে, অর্থাৎ পরিভাষা বা পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অর্থাৎ তোমাদের এখানে শুধু দেওয়া হয়েছে ইংরেজি ভাষার শব্দ, অর্থাৎ এক কথায় শব্দার্থ ইংরেজি শব্দ দেওয়া হয়েছে, তার বাংলা অর্থ লিখতে হবে। কেন ইংরেজি দেওয়া হলো? কারণ আমরা 190 বছর যে ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি, তখন ইংরেজি শব্দ আমাদের মধ্যে এমনভাবে আত্মীকৃত হয়ে গেছে, আমরা ইংরেজি বুঝি, তার বাংলাটা বুঝি না। যেমন কোনো রিক্সাওয়ালাকে আমি জিজ্ঞেস করেছিলাম, চলো গার্লস স্কুল যাব, সে কিন্তু চেনে না, সে বল স্যার চিনি না। যখন বললাম চলো গার্লস স্কুল বলো, তো চলে যায়। যখন বলেছে বালিকা বিদ্যালয়, চিনি না। গার্লস স্কুল বলে চেনে, বালিকা বিদ্যালয় চেনে না। সেরকম তোমাদের মধ্যে অনেক শব্দ তোমরা এমনভাবে বলো, তোমাদের মধ্যে আত্মস্থ হয়ে গেছে, যেগুলোর বাংলা অর্থ জানো না। এর জন্য দেওয়া হয়েছে এখানে। সেরকম এখানে তো 2 প্রকার প্রশ্ন থাকে। শব্দার্থ ক্যাম্পাস, তোমরা ক্যাম্পাস সবাই বলো, ক্যাম্পাসের বাংলা হলো অঙ্গন। ফাইল আমরা সবাই ব্যবহার করি, ফাইলের অর্থ হলো নথি। তাহলে পারিভাষিক শব্দকে এরকম তোমাদের 12টি দেওয়া থাকবে, তার মধ্যে 10টি প্রশ্ন দিতে হবে, শব্দার্থ লিখতে হবে, তাহলে সেটি 10-এ 10 পাওয়া যায়। সুতরাং তোমরা 40 মার্কস খুব সহজেই পেতে পারো। আর একটি থাকবে তোমাদের অনুচ্ছেদ, অর্থাৎ অনুবাদ, বঙ্গানুবাদ। ইংরেজি দেওয়া থাকবে অনুচ্ছেদ, তার বাংলা অনুবাদ করতে হবে। তাহলে পারিভাষিক শব্দ থেকে একটি থাকবে, আর অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে। আশা করছি এই বিষয়টি তোমাদের বুঝতে পেরেছ। এরপরে তোমাদের জন্য নতুন দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণন থেকে একটি, এবং ভাষণ রচনা, প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10 মার্কস। তাহলে তোমাদের দিনলিপি লিখন, অর্থাৎ দিনলিপি লিখন তোমাদের কাছে নতুন মনে হতে পারে। আসলে দিনলিপি লিখনটা কি? দিনলিপি লিখন হচ্ছে
ডায়েরি শুনলে আরও ভালো লাগে তোমাদের, তাই না? অর্থাৎ একটা দিনে ঘটে যাওয়া ঘটনাকে যখন লিপিবদ্ধ করছে তাকে বলছে দিনলিপি লিখন। অভিজ্ঞতা বর্ণন, অর্থাৎ কোথাও তুমি বেরোতে গেছো, কোনো জায়গা সম্পর্কে তোমাদের মহাস্থান ঘটে দেখার অভিজ্ঞতা নিয়ে একটি অভিজ্ঞতা বর্ণন করো, তখন তোমাকে সেই বিষয়ের উপর তোমাকে লিখতে হবে। এখান দুটার থেকে একটি আসবে এবং ভাষণ রচনা ও প্রতিবেদন রচনা থেকে একটি আসবে। মোট দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো 4টা বিষয় রয়েছে, তাহলে 4টি বিষয়ের মধ্যে আমরা পরীক্ষা আসবে কয়টি? 2টি। তাহলে কীভাবে প্রিপারেশন নেব? আমরা 4টি সম্পর্কে ভালোভাবে ধারণা নিব, কিন্তু আমরা পরীক্ষায় ভালোভাবে উপস্থাপনের জন্য যে কোনো একটি অংশ ভালোভাবে বেছে নেব যাতে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা এই দুটো থেকে যদি ভালোভাবে প্রস্তুত নাও, সব সম্পর্কে অথবা ভাষণ রচনা প্রতিবেদন থেকে প্রস্তুত নাও, তাহলে যে কোনো একটি গুচ্ছ থেকে ভালোভাবে প্রস্তুত নিলে তোমাদের এখানে ভালো মার্কস তোলা সম্ভব। তাহলে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন থেকে একটি এবং ভাষণ রচনা প্রতিবেদন রচনা থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে। তাহলে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে। এরপরে আমরা অংশ চলে এসেছে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র থেকে একটি। মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বৈদ্যুতিন চিঠি এটা কি অবস্থা? বৈদ্যুতিন চিঠি তোমাদের কাছে নতুন লাগছে, তাই না? আসলে বৈদ্যুতিন চিঠি কিছুই নয় তেমন কিছু। এটি হলো ইমেইল। তোমরা যে ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল, অর্থাৎ বৈদ্যুতিন চিঠি। এখন আমরা কেউ চিঠি লিখি না, কারণ এখন আমরা সবাই কম্পিউটার ব্যবহার করি এবং কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন জায়গায় মেইল পাঠাই। এই যে মেইল পাঠাই সেটি তোমাদের নিয়ম শেখানো হচ্ছে কীভাবে মেইল পাঠাতে হয়। সেজন্যই আগের চিঠিও রয়েছে, পাশাপাশি তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কীভাবে মেইল লিখতে হয়। এটাকে বলছে ইলেকট্রনিক মেইল বা বৈদ্যুতিন চিঠি। আশা করছি বুঝতে পারছো। এর কিছু নিয়ম আছে, আমরা যখন এই টপিক্সটা সম্পর্কে আলোচনা করবো তখন তোমরা ধারণা পাবে। অথবা থাকবে কি খুদে বার্তা। এখন খুদে বার্তাটা কি? তোমরা অনেকেই ভাবছো যে খুদে বার্তা কি? খুব নতুন লাগছে? আসলে কিছুই না, তোমরা সবাই ব্যবহার করছো কিন্তু তোমরা জানো না এটি হচ্ছে খুদে বার্তা। তাহলে খুদে বার্তা কি? খুদে বার্তা হলো SMS, শর্ট মেসেজ সার্ভিস। SMS করো না এমন কেউ কি আছো? না, সবাই তোমরা SMS করো। তাহলে যেহেতু সবাই SMS করো, তার মানে কি তোমাদের সবাই খুদে বার্তা সম্পর্কে সবাই জানো, কিন্তু কিভাবে পাঠাতে হয়, নিয়মটা কি, সেই তোমার বিষয়ে একটি সম্যক ধারণা দেওয়ার জন্য তোমাদের মধ্যে খুদে বার্তা দেওয়া হয়েছে। তাহলে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র। পত্র বাদ দেওয়া হয়নি, পত্র লিখন অর্থাৎ চিঠি যে লেখা হয়, ব্যক্তিগত পত্র বিভিন্ন পত্র আছে, অথবা আবেদনপত্র বিভিন্ন অফিসে আবেদন করা হয় চাকরির জন্য, বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আবেদনপত্র, এর থেকে একটি। তাহলে মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্র লিখন, আবেদনপত্র সব সম্পর্কে ধারণা নিব, কিন্তু আমি আবার বলছি ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই আমরা 4টি সম্পর্কে জানবো, কিন্তু ভালো নম্বর পাওয়ার জন্য 2টি বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে প্রস্তুত নেব জন্য পরীক্ষা উপস্থাপনের জন্য আমরা 2টি বিষয়ের উপর বেশি প্রস্তুত নেব, তাহলে বেশি মার্কস সেখান থেকে পাওয়া সম্ভব হবে। তাহলে আমরা মোটামুটি এখানে 3 10 30 এবং আগে 30 60 শেষ করলাম। এখন নির্মিতির আরও 40 মার্কস রয়েছে। এখন দেখা যাক নির্মিতির বাকি 40 অংশে কী রয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করব এই নির্মিতির বাকি যে 40 মার্কস এখানে আছে কী কী, অর্থাৎ সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ। কী কী আছে? সারসংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি এবং 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ তোমরা সব সময় পড়ে এসছো, সুতরাং এটি কোনো বিষয় নয়। এখন এখান থেকে কী থাকবে তোমাদের? ভাব সম্প্রসারণ থেকে একটি। সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ। সারাংশ কি? গদ্যের অংশ হচ্ছে সারাংশ, কোনো উচ্ছেদের অংশ। সারমর্ম কি? যদি কবিতার অংশ থেকে দেওয়া হয় সেটি হচ্ছে সারমর্ম, হৃদয় উদ্ধার করে। মর্ম মানে হচ্ছে হৃদয় বা মন উদ্ধার করতে হবে। তার সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ থেকে একটি, অর্থাৎ এই টপিক থেকে একটি আসবে। তোমরা সবসময় 6 7 8 9 সবসময় এগুলো দিয়ে আসছো, এগুলো জানো। এবং আরেকটি হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ একটি থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে একটি থাকে, একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে তোমরা যেটা প্রিপারেশন নেবা সবটাই জানবো, কিন্তু সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ যেটা তোমাদের ভালো লাগে তার উপর বেশি করে প্রস্তুত নেবে, তাহলে পরীক্ষায় সেটাখান থেকে ভালো নম্বর তোমরা পাবে। তাহলে এরপরে রয়েছে হচ্ছে তোমাদের সংলাপ রচনা। এটা আবার কি? তোমরা অনেকেই ভাবছো সংলাপ রচনা এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও 10 মার্কস। তাহলে সংলাপ রচনা কি? তোমরা সবাই জানো, ইংরেজি ভালো বুঝি আমরা বলেছিলাম না? তাহলে ডায়লগ মানে হলো সংলাপ। তোমরা ইংরেজিতে ডায়লগ যে দাও সেটি হচ্ছে সংলাপ। ডায়লগ আমরা ভালো বুঝি, কিন্তু সংলাপ অতটা ভালো হয়তো অনেকেই
বুঝি না, এখন বুঝবো। তাহলে সংলাপ রচনা থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে। তুমি একটির উপরে যে ভালোভাবে পরীক্ষায় দুটো সম্পর্কে জানবে, একটির উপর ভালোভাবে প্রস্তুতি নেবে, পরীক্ষায় ভালো মার্কস আশা করছি পাবে। এরপরে তোমাদের যেটি সেটি হলো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাটা কি? আসলে তোমরা এটাও দিয়ে আসছো 6, 7, 8, 9, 10 থেকে, তবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর রচনা আর ওই রচনা এক নয়। উচ্চ মাধ্যমিক রচনায় একটু তোমাদের আপডেট দিতে হয়। তাহলে 5টি বিকল্প থাকবে, একটি রচনা লিখতে হবে, এর নম্বর হচ্ছে 20। এখানে একটু ভালো করে লিখতে হবে। যখন আমরা এটা নিয়ে আলোচনা করব তখন আমরা অবশ্যই এই বিষয়ে বলার চেষ্টা করব। তবে অবশ্যই মনে রাখবে, রচনা যদি 20 মার্কস, এখানে অবশ্যই অনেকে কোনো রকম করে একটু উপস্থাপন করে আসে না। এখানে ভালো নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুত নিয়ে যেতে হবে, এবং ভালো নম্বর পাওয়ার কিছু উপায় রয়েছে, আমরা সেগুলোও বলে দেব। এবং এবং তথ্য সমৃদ্ধ উপস্থাপন হলে তবেই এখান থেকে ভালো নম্বর আসে। 20-এর মধ্যে 16, 17, 18, 19 আমরা দিয়েছি, শুধু তাদেরকে দেই যারা সবচেয়ে ভালো করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি সিলেবাস সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা অর্জিত হয়েছে। কারণ সিলেবাস সম্পর্কে কেন জানলাম আমরা? সিলেবাস অবশ্যই ভালো করে জানতে হবে। সিলেবাস না জানলে, তোমার যদি ঠিকানা ঠিক মতো জানা না থাকে, তাহলে তুমি গন্তব্যে কখনোই পৌঁছতে পারবে না। তুমি সিলেটের ট্রেনে উঠে কখনো চিটাগাং যেতে পারবে না। পারবে, সিলেট যাওয়ার পরে আবার কষ্ট করে চিটাগাং যেতে হবে। সুতরাং সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা থাকলে তোমার তোমার পরীক্ষায় ভালো নম্বর পাওয়া থেকে নিজেকে সমৃদ্ধ করাও সম্ভব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী টপিকসে। তাহলে কি আছে এখন আমরা জানার চেষ্টা করব। তোমরা প্রায়, আমি গত ক্লাস যখন নিয়েছি তখন অনেকেই প্রশ্ন করেছিল যে আমরা কি বই কিনবো, বইয়ের লেখকের নাম কি? আমি তোমাদের দিচ্ছি, এই যে দেখো, বাংলা দ্বিতীয় পত্রে বই ও লেখকের নাম দিচ্ছি। বইয়ের নাম এখন নির্ধারণ করে দেওয়া হয়েছে। বইয়ের নাম কি? বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তাহলে আরও ভালো করে দেখে নাও, বইয়ের একটি নাম বাংলা ব্যাকরণ ও নির্মিতি, আর কোনো বইয়ের নাম নেই, একটি বইয়ের নাম। তাহলে এই বইয়ের বাজারে পর্যাপ্ত বই রয়েছে এই বই। তাহলে আমি এর মধ্যে থেকে কয়েকটি বই তোমাদের বললাম, এছাড়াও অনেক বই পাবা। যেহেতু বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো বই দেওয়া নেই স্পেসিফিক যে এটি বই কিনতে হবে, বইয়ের নাম দেওয়া রয়েছে কিন্তু কোনো লেখকের নাম দেওয়া হয়নি, তারটাই লিখতে পড়তে হবে। সুতরাং আমরাও তোমাদেরকে স্পেসিফিক বলার কোনো সুযোগ নেই। আমি কয়েকটি বইয়ের নাম তোমাদেরকে বলবো, এর মধ্য থেকে এককভাবে বলবো না যে এই বই সবচেয়ে ভালো, আবার বলবো না একেবারেই খারাপ। তোমরা কয়েকটি বইয়ের সমন্বয়ে পড়লে ফলাফল ভালো হবে। আর তোমরা যে কোনো একটি বই থেকে নিলেও আমাদের সঙ্গে কথা বলবে। আশা করছি তোমরা কয়েকজন মিলে একজন এক একটা বই কিনলে, তাহলে তার সঙ্গে সমন্বয় করে পড়লে আশা করছি ভালো হবে। আমি তবু কয়েকজন লেখকের নাম তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সেই লেখকের ক্ষেত্রে তোমাদের দেখো, ডক্টর হায়াত মাহমুদ, ডক্টর অনিরুদ্ধ কাহালি, ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ডক্টর গিয়াস শামীম, ডক্টর মাহবুবুল হক, এই 5 জনের নাম দিলাম। এছাড়া অজস্র বই আছে, সব লেখা সম্ভব হলো না। আশা করছি তোমরা এখন বই কিনতে তোমাদের আশা করছি তেমন আর বেগ পেতে হবে না। গিয়ে বললে হবে বাংলা ব্যাকরণ নির্মিতি, যে কোনো এক লেখকের বা যে কারো বই তোমরা কিনতে পারো, এই ক্ষেত্রে তোমাদের স্বাধীনতা রয়েছে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কি পড়াবো? আমরা সিলেবাস সম্পর্কে জানলাম, আমরা জানলাম হচ্ছে আমাদের কি বই কিনতে হবে। এখন আমরা চলে যাব আমাদের আজকের আলোচ্য বিষয়, বাংলা বানান। এই বানান শব্দটি এসেছে সংস্কৃত বর্ণং থেকে, যার অর্থ হচ্ছে, এর অর্থ শব্দের মধ্যস্থিত বর্ণসমূহের ক্রমবর্ণনা। তাহলে বানান শব্দটি এসেছে সংস্কৃত বর্ণং থেকে, এর অর্থ শব্দের মধ্যস্থিত বর্ণসমূহের ক্রমবর্ণনাতে একটির পরে একটি। যেমন একটি শব্দ আমরা বলছি, যেমন একটি শব্দ ধরো রবীন্দ্রনাথ। এই যে নামটি, এই নামটি র, তারপরে ব, এরপরে দীর্ঘইকার দিচ্ছি, তারপরে ন সংযুক্ত দ, র ফলা লিখছি, ন আকার দিচ্ছি, থ লিখছি। কীভাবে লিখছি, কার পরে কোনটা বসবে, কেন বসবে, কোন নিয়মে বসবে, বিভিন্ন, এটি হচ্ছে শব্দের মধ্যস্থিত যে বর্ণসমূহের যে ক্রম বর্ণনা, এটি হচ্ছে বানান। তাহলে আমরা বানান সম্পর্কিত এখন আলোচনায় যাব। এই বাংলায় হলো বানান কাকে বলে? বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে তাহলে বানান। তাহলে আমি তোমাদের বলেছি, তাহলে বানান কাকে বলছে? বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে বানান। তাহলে আমরা কিন্তু উচ্চারণ হলো মুখ দিয়ে যা উচ্চারণ করি,
সেটি আর বানান এক জিনিস। বানান হচ্ছে বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাথে আমরা যে লিখবো সেই লেখাটি ঠিক আছে কিনা, আমাদের নিয়ম অনুযায়ী আছে কিনা, সেই নিয়মকে ঠিক করে দেবে, তাও আমরা আজকের ক্লাস শেষে জানতে পারবো। তাহলে বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। এখন আমরা চলে যাব প্রতিটি এই বানানের কেন বানান প্রয়োজন, কি বাংলা ভাষায় আবার বানানের কেন প্রয়োজন রয়েছে। প্রতিটি ভাষার ক্ষেত্রেই সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত বানান পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে। বাংলা বানান পদ্ধতি মোটামুটি জটিল। কেন জটিল? কারণ বাংলা বর্ণমালায় এমন কতগুলো ধ্বনি রয়েছে যাদের উচ্চারিত রূপ এক ও অভিন্ন, যেমন রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, দন্ত ন, মূর্ধন্য ন, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স ইত্যাদি ধ্বনিগুলোর গঠনগত ভিন্নতা থাকলেও উচ্চারণে তেমন কোনো পার্থক্য নেই। এই শব্দগুলো যেগুলো বললাম, তোমাদের যে বর্ণগুলো বললাম, এ রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, দন্ত ন, মূর্ধন্য, এগুলো দেখো, এগুলোর ধ্বনিগুলোর গঠনগত ভিন্নতা থাকলেও উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ আমরা দন্ত ন লিখলে যে উচ্চারণ করি, মূর্ধন্য ন লিখলে একই উচ্চারণ করি। অথচ আমরা যখন দেখো, আমরা যদি একই সব, দন্তস্ব বসব আর তালব্যস্ব বসব, দুটার কিন্তু উচ্চারণ এক হলেও অর্থ আলাদা। এক সব মানে সমস্ত, আরেক সব মানে হচ্ছে মৃতদেহ। তাহলে দেখো অর্থ পার্থক্য সুস্পষ্ট। তাহলে অবশ্যই আমাদের বানান জানতে হবে, কারণ আমি যদি সবের জায়গায় দন্তস্বর জায়গায় তালব্যস্ব দিই তাহলে পুরো অর্থই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর জন্য অবশ্যই আমাদের বানান জানার প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে, তাই বানান সম্পর্কে আমাদের জ্ঞান থাকা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অত্যাবশ্যক। অবশ্যই আমরা যেহেতু বাঙালি, আমরা অবশ্যই বাংলা সম্পর্কে, বাংলা বানান সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করব। আর তোমাদের সবাইকে বলছি, উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা সকল শাখার শিক্ষার্থীকে বলছি, এই যে তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণী বাংলা পড়ছো, আর হয়তো এর পরবর্তী শ্রেণীতে গিয়ে, অর্থাৎ তোমাদের স্নাতক পর্যায়ে গিয়ে আর এভাবে বাংলা পড়ার, বাংলা ব্যাকরণ পড়ার কোনো সুযোগই হবে না। তাই যাদের মূলটাকে, ভিত্তিটাকে শক্ত করতে চাও, তারা অবশ্যই এই সময়টিকে গুরুত্ব দিয়ে, বাংলাকে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের পরবর্তীতে চাকরি জীবনে গিয়ে সব সময় বাংলাকে কাজে লাগবে, তখন ভালো তোমাদের, এটি অবশ্যই তোমাদের কাজে দিবে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি আমাদের পরবর্তীতে আমাদের এই বানান সম্পর্কিত একটি ইতিহাস, বাংলা বানানের ইতিহাস। কেন ইতিহাসটা আসলো, কবে থেকে বাংলা বানান শুরু হলো। তাহলে 19 শতকের আগ পর্যন্ত বাংলা বানানের নিয়ম বলতে কিছুই ছিল না। বাংলা বানানের নিয়ম ছিল না। কেন বলো তো? কারণ হলো তখন ওই সময়টিতে, যে সময়টিতে আমরা বলছি, ওই সময়টিতে আমরা যে গদ্যই আসলো তো 18 শতকে, অর্থাৎ 19 শতকে, অর্থাৎ গদ্যই আসলো 19 শতকে, 1801 সালের পরবর্তী সময়। তাহলে যেহেতু আসলোই 19 শতকে গদ্য, সুতরাং এর আগে তো কখনোই এই বানান নিয়ে আলোচনায় হতো না। বাংলা ভাষার বানান প্রমিত করার চেষ্টা দেখা যায় 19 শতকের প্রথমার্ধে। কখন 19 শতকের প্রথমার্ধে? কখন তোমরা জানো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1801 সালে। তখন এই 1 সালে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? ওই সময়টা মনে রাখতে হবে, ওই সময়টা হচ্ছে ব্রিটিশ শাসন। অর্থাৎ ব্রিটিশরা তো আমাদেরকে শাসন করার সুবিধার্থে, যখন দেখলো আমরা ইংরেজি বুঝি না, তখন এ দেশের মানুষকে শোষণের সুবিধার্থে তারা কী করলো, এখানে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলো। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা গদ্যের চর্চা শুরু হলো, এবং তখনই বাংলা ভাষার বানান প্রমিত করার চেষ্টা দেখা যায়। তখন থেকে আস্তে আস্তে 19 শতকের প্রথমার্ধে, এর পরবর্তীতে তখন সংস্কৃত ব্যাকরণের অনুশাসন অনুযায়ী বাংলা তৎসম শব্দের বানান নির্ধারিত হয়। কারণ আমরা জানি এই সংস্কৃত ব্যাকরণ অনেক আগেই এসছে বাংলা ভাষায়, অর্থাৎ সেই 7ম 8ম শতকে আমরা জানি সেই পাণিনির অষ্টাধ্যায়ী, সেই তখন থেকে শুরু বাংলা, সেই গৌড়ীয় সংস্কৃত ব্যাকরণের অনুশাসন অনুযায়ী বাংলা তৎসম শব্দের বানান নির্ধারিত। তৎসম মানে তার সমান, কার সমান? সংস্কৃত সমান। কিন্তু অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের বানানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি। সংস্কৃত শব্দের বানান তো ঠিক করাই ছিল, ওই ব্যাকরণ অনুসরণ চলেছে, কিন্তু বাকিগুলোর কোনো বানানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি। তাছাড়া প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি সহযোগে যে গঠিত নানা রকম মিশ্র শব্দের বানানেও দেখা যায় বিভ্রান্তি। বাংলা গদ্যে চলিত রীতির ব্যাপক প্রচলনের ফলে একই শব্দের ভিন্নতা বেড়েই চলে। এরই সমাধানকল্পে 20 শতকের 20-এর দশকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চলিত ভাষার বানানের নিয়ম নির্ধারণ করে। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম কখন নির্ধারণ করে, অর্থাৎ
প্রথম যে প্রতিষ্ঠানটি এই বাংলা বানান সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসে সেটি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে 20 শতকের 20-এর দশকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চলিত ভাষার বানানের নিয়ম নির্ধারণ করে, প্রথম তারাই করে। এরপরে আস্তে আস্তে আরও অনেকেই এগিয়ে আসেন, তাদের মধ্যে আমরা দেখব হচ্ছে এরপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম প্রকাশ করে। অর্থাৎ আমরা জানি বাংলা বিশ্বকবি যিনি বাংলাকে বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুরোধে তিনি লিখতে গিয়ে দেখলেন অনেক সমস্যার সম্মুখীন হলেন, কারণ বানান নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। তখন তিনি কী করলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় অনুরোধ করলেন। কারণ কি, তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারাই এই পুরো বাংলা শাসিত হতো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সালে প্রতিষ্ঠিত হয়েছে কেবলই সদ্য। তাহলে সুতরাং তখনও আমরা সব কিছু কলকাতা কেন্দ্রিক চলতো, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বানানের নিয়ম প্রকাশ করে এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে। এরপরে এই দীর্ঘদিন এইটাই তার বানান চলতে থাকে। এরপর আমরা জানি 1947 সালের দেশভাগ, 1947 সালে দেশভাগ হয়েছে, ভারত একটি দেশ হয় এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটি পাকিস্তান নামক রাষ্ট্র হয়। এবং বাংলা ভাষার প্রতি এই 47-এর পরে 71 সাল পর্যন্ত বাংলা ভাষার প্রতি পাকিস্তানি সরকারের বৈরী আচরণ। আমরা সবাই জানি 52-এর ভাষা আন্দোলনে এই ভাষার জন্য জীবন দিতে হয়েছে, অনেকেই শহীদ হয়েছেন। এবং 71 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সরকার কয়েকটি প্রতিষ্ঠান এবং কোনো ব্যক্তি বাংলা বানান ও লিপির সংস্কারের চেষ্টা করে। অর্থাৎ 71 সালের পরবর্তী সময়ে কেউ এই বানান সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসে, অনেকে এগিয়ে আসে যে কীভাবে বানানটাকে সংস্কারের পর্যায়ে নেওয়া যায়, কারণ বানান নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। তখন দেখা যায় এই বানান সংস্কারের চেষ্টায় এর পথ ধরে জাতীয় শিক্ষা এবং পাঠ্যপুস্তক বোর্ড 1928 সালে কর্মশালা করে ও বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বাংলা বানান নিয়মের একটি খসড়া প্রস্তুত করে এবং তা চূড়ান্তভাবে কর্মশিবিরে গৃহীত হয়। তাহলে এরপরে যারা করলেন তারা হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তাহলে আমরা এখন চলে যাব এই বাংলা বানানের। তারপরে কি হলো? এরপরেও বাংলা বানানে বিভ্রান্তি দূর হচ্ছিল না, তখন ডক্টর আনিসুজ্জামানকে সভাপতি করে 1992 সালে বাংলা একাডেমি বাংলা বানানকে নিয়মিত অভিন্ন প্রমিত করার ব্যবস্থা গ্রহণ করে একটি নিয়ম দাঁড় করেছিলেন এবং 1994 সালে তা চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। এ নিয়ম সর্বমহলে সাদরে গৃহীত হতে থাকে। বর্তমানে এ রীতি প্রমিত বানান রীতি নামে পরিচিত। তাহলে ডক্টর আনিসুজ্জামানকে সভাপতি করে যেটা 92 সালে যে বাংলা একাডেমি বানানকে নিয়মিত অভিন্ন প্রমিত করার ব্যবস্থা করে, এটি এখন পর্যন্ত চলছে। 1994 সালে তা চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। বর্তমানে এই রীতি প্রমিত বানান রীতি নামে পরিচিত। প্রমিতি শব্দের অর্থ হলো একটি বিশেষ মানে উন্নীত, অর্থাৎ বিশেষ মানে উন্নীত যেটি হচ্ছে সেটিকে আমরা বলছি প্রমিত। তাহলে বাংলা বানান থেকেও তোমাদের দুভাবে প্রশ্ন আসে, আমি আগেই বলেছি, একটি হলো বানান কেন্দ্রিক প্রশ্ন, আরেকটি হলো তোমাদের বাংলা বানান কেন্দ্রিক কী প্রশ্ন, যেমন বাংলা কেন্দ্রিক প্রমিত বাংলা বানানের নিয়ম, নত্যবিধান বলতে কী বোঝো, নত্যবিধানের নিয়ম, সত্যবিধান বলতে কী বোঝো, সত্যবিধানের নিয়ম, ইকার বা উকার নিয়ম, অথবা কিছু অশুদ্ধ বানান দেয়া থাকে সেগুলিকে শুদ্ধ করে লিখতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখার চেষ্টা করি বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের যে নিয়ম, এই নিয়ম কেন্দ্রিক আমরা কিছু ধারণা পাওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। তাহলে এখন বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়ম নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব কিছুটা। বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়ম, ওই বাংলা একাডেমি যেটা দিল এরপর থেকে এই যে নিয়মই চলছে। প্রথম নিয়ম হলো রেফের পরের ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন আগে লেখা হতো অর্চনা, দেখো স্বরেও চয় ছয় রেপ দন্ত নয় আকার অর্চনা, কিন্তু এরপর বাংলা নিয়মগুলো যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দুইটা চ ছিল, এখানে হবে না, একটা হবে, অর্চনা হবে। ঠিক আছে, এরপরে আবার কয় আকার অন্তত জয় রেপ, দেখো জফলা আছে, এগুলো হবে না, রেপের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না, সুতরাং এই জফলা উঠে গেছে। ক ময় রেপ আছে কর্ম, সুতরাং এগুলো হবে না, শুধু একটা ম হবে। তাহলে রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। রেপের পর এটা আগে রেপের আগে পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হতো, মানে দুইবার দ্বিত্ব মানে দুইবার দেওয়া হতো, এখন আর সেটি হবে না। এরপরে আমরা দেখতে পাবো তাহলে রেপের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। আশা করছি তোমাদের এটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে আমাদের পরবর্তীটি কি, যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্যৌ দীর্ঘৌ বা তার কার চিহ্ন উভয়ই শুদ্ধ, সেসব তৎসম শব্দে কেবল রস্যই রস্যু বা তার কার চিহ্ন রস্যই বা রস্যৌ ব্যবহৃত হবে। দেখো, অর্থাৎ যেসব ক্ষেত্রে দুটাই চলে, অর্থাৎ
দুটোই চলবে, রস্যই এবং দীর্ঘই বা রস্য দীর্ঘ দুটো দিলেই ঠিক চলে। সেখানে ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা শুধু একটি ব্যবহার করব। যেক্ষেত্রে দুটাই যায় আমরা দুটা দিব না, দুটা দিলে একজন রস্যই লিখবে আর একজন দীর্ঘই লিখবে, একটু এলোমেলো হতে পারে। এই জন্য বাংলা একাডেমি ঠিক করে দিলেন না, দুটোর প্রযোজ্য হলেও আমরা যেটা বলছি শুধু সেটিই হবে। আমরা কি বলছি? বাংলা একাডেমি কি বলছেন? বাংলা একাডেমি বলছেন হ্যাঁ, এখন থেকে তোমরা শ্রেণী বানানে আগে দীর্ঘইকার দিয়ে লিখেছিলে, মনে আছে সবার? এখন তোমরা সবাই কি দিয়ে লিখবে? রস্যইকার দিয়ে লিখবে। তাহলে ঠিক তেমনি দেখো শ্রেণী বানান এখানে রস্যইকার। এটা নিয়ে অনেকে পদবী বানান আগে দীর্ঘইকার দেওয়া লেখা হতো, রস্যইকার দিলে বলা হচ্ছে না শুধু রস্যইকার দিয়ে লিখতে, কিংবদন্তি ঠিক রস্যইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখন চলে যাব আরেকটি নিয়মে, 3 নম্বর নিয়মে, শব্দের শেষে বিসর্গ থাকবে না। দেখো শব্দের শেষে আগে আমরা বিসর্গ দিয়ে লিখতাম, যেমন দেখো কার্যত, কার্যত, এই যে কার্যত এই যে বিসর্গ চিহ্ন, তারপরে বিসর্গ চিহ্ন আছে, কিন্তু বাংলাটি বলো না বিসর্গ থাকবে না, মূলত, মূলত ক্রমশ, ক্রমশ ইত্যাদি। অর্থাৎ যেগুলো শব্দের শেষে আমরা পদান্তে বা শব্দের শেষে আমরা আর বিসর্গ দিব না, সেটি বাংলা একাডেমি আমাদের নির্ধারণ করে দিলেন। তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী নিয়মে। তাহলে আমরা 4 নম্বর নিয়মের দিকে তাকালে আমরা দেখতে পাই পদাশ্রিত নির্দেশকটিতে কি হবে? রস্যইকার হবে। যেমন ছেলেটি, মেয়েটি, বইটি। এখন পদাশ্রিত নির্দেশক কি? তোমরা অনেকেই ভাবছো এটা আবার কি নতুন জিনিস মনে হচ্ছে না, পদাশ্রিত নির্দেশক আবার কি? আসলে তোমরা এই যে বলেছিলাম না আমাদের পারিবারিক শব্দ কেন দেওয়া হয়েছে? আমরা আর্টিকেল বুঝি, পদাশ্রিত নির্দেশক বুঝি না। আমি জানি যারা আমার ক্লাস দেখছো অধিকাংশই পদাশ্রিত নির্দেশক এর ইংরেজিটা যে আর্টিকেল অনেকেই জানো না। আর্টিকেল মানে যে পদাশ্রিত নির্দেশক অনেকেই তোমরা জানো না। অর্থাৎ পদাশ্রিত নির্দেশকটিতে, অর্থাৎ ছেলেটি, মেয়েটি, বইটি, এই টিতে অবশ্যই কী হবে? রস্যইকার হবে। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করলাম ছেলেটি, এইসব পদাশ্রিত আর্টিকেল যেগুলো ব্যবহার হয় ছেলেটি নির্দিষ্ট করে বললে অবশ্যই সেখানে হবে রস্যইকার হবে। 5 নম্বর নিয়ম, আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্যইকার হবে। আলি অর্থাৎ দেখো এটা কি হচ্ছে? বর্ণালী, মিতালি, সোনালী, বর্ণযোগ আলি কি হচ্ছে? বর্ণালী। মিতাযোগ আলি কি হচ্ছে? মিতালি। সোনাযোগ আলি কি হচ্ছে? সোনালী। দেখো প্রতিটাই এই আলি প্রত্যয়, প্রত্যয় কোথায় যুক্ত হয়? শব্দের শেষে। মনে রাখতে হবে প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে, উপসর্গ যুক্ত হয় শব্দের পূর্বে। অর্থাৎ আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্যইকার ব্যবহৃত হবে, যেমন বর্ণালী, মিতালি, সোনালী ইত্যাদি। তাহলে অবশ্যই আমরা এরপর থেকে আর বলি, আগে এগুলো দীর্ঘইকার দিয়ে লেখা হতো, তাহলে আমরা এখন আর সেটা লিখব না। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন এর পরবর্তী নিয়মে চলে যাই, 6 নম্বর নিয়ম। সেখানে বলা হচ্ছে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। হর্ষ মানে কি? হসন্ত। আমরা আগে অনেকগুলি এরকম, দেখো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ তস নস, কি দেখছো? তস নস করে ফেলা। এই যে ছয়ে দেখো হসন্ত, ছয় হসন্ত। এখন বলছে না এইসবের দরকার নেই, সব হসন্ত অপ্রয়োজনীয়, দরকার নেই, বাদ। কলকল, দেখো আগে কলকল, এটা না কলকল দরকার নেই, কলকল হবে। শখ, এই যে আমাদের শখ ইচ্ছা, ঠিক আছে, নায়িকা শখ না, এটা শখ হচ্ছে ইচ্ছা। তাহলে কি হলো? শখ হচ্ছে হসন্ত, হসন্ত হবে না। অর্থাৎ আগে আমরা হর্ষ চিহ্ন দিতাম, তবে অর্থের যদি কোনো হেরফের হয়, না দিলে অর্থ সমস্যা দেখা দেয় তখন দেওয়া যাবে, ব্যতিক্রম আমরা পরে আসবো। হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিয়মে। তাহলে পরবর্তী নিয়মের দিকে তাকলে আমরা দেখতে পাই 7 নম্বর নিয়ম, স্ত্রীবাচক শব্দে রস্যইকার হবে। স্ত্রীবাচক শব্দে, তাহলে স্ত্রীবাচক শব্দ কি? দাদি, নানি, চাচি। দেখো দাদি, নানি, চাচি এগুলো সব কি হচ্ছে? রস্যইকার। আগে আমরা অবশ্যই দেখেছি, তোমরাও লিখেছো দীর্ঘইকার দিয়ে, এখন দীর্ঘইকার দিয়ে আর লেখা যাবে না। তাহলে কি বলবো? স্ত্রীবাচক শব্দে সর্বদা কি হবে? রস্যইকার হবে। তাহলে আমরা এর পরবর্তী নিয়মের দিকে চলে যাই। তাহলে পরবর্তী নিয়মটি হলো ভাষা ও জাতিভাষক শব্দে রস্যইকার হবে। যেমন হিন্দি, আরবি, বাঙালি। দেখো আমরা বাঙালি হয়ে বাঙালি বানানটি হয়তো জানি না, এজন্য নির্দিষ্ট করে দেয়া হলো যে না হ্যাঁ এই ভাষা ও জাতিভাষক শব্দে কী হবে? রস্যইকার হবে। যেমন হিন্দি, হিন্দি কিসের নাম? এটা হিন্দি হলো ভাষার নাম, হিন্দি। তারপর আরবি, এরপরে কি হচ্ছে? আরবি, আরবি একটা ভাষার নাম। আবার বাঙালি, বাঙালি ভাষা না, বাঙালি হচ্ছে জাতির নাম। এই ভাষা ও জাতিবাচক শব্দে কি হবে? রস্যইকার হবে। তাহলে আমরা জানার চেষ্টা করলাম ভাষা জাতিবাচক শব্দে আমরা কখনো ভুল, বাঙালি হয়ে বাঙালি বানান লিখতে আমরা কখনো ভুল করব না, আবার ভুল বানানো আমরা কখনো ভুল করব না, সেটা আমরা পরে আসবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 9 নম্বর নিয়মে, আনো প্রত্যয়ন্ত শব্দে ওকার ব্যবহৃত হবে। আনো প্রত্যয়ন্ত, আমরা আবার বলছি প্রত্যয়ের শেষে, তাই না? অর্থাৎ প্রত্যয়, আনো প্রত্যয়ন্ত শব্দে কী হবে? ওকার হবে। যেমন খাওয়ানো, বসানো, পাঠানো ইত্যাদি শব্দে লাস্টের কথা খাও যোগ আনো, খাওয়ানো, বস যোগ আনো, বসানো, পাঠ যোগ আনো, পাঠানো। তাহলে এতে কী হচ্ছে? পাঠানো। এগুলো আনো প্রত্যয় যুক্ত হচ্ছে শেষে, শব্দের শেষে। আমরা জানি প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, তাহলে সেখানে কী হবে?
ওকার হবে। আবার সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন এই নিয়মটি একটু মনে রাখার চেষ্টা করবে, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন মনে করো আমরা সন্ধি কি পাশাপাশি দুটি বর্ণের মিলন, এই দুটি বর্ণের মিলনের ক্ষেত্রে কখনো যদি এই ক খ গ ঘ পরে থাকে তাহলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন দেখো ভয়ম যোগ খর কর কি হচ্ছে ভয়ঙ্কর, তাহলে এই ম স্থানে দেখো তোমাদের কি হচ্ছে ম, এই ম স্থানে দেখো এই যে ম স্থানে কি হচ্ছে ম ভয়ম যোগ করে, এই ম স্থানে কি হচ্ছে অনুস্বার হয়ে গেছে। অহম যোগ কার, যে অনেকের অহংকার বেশি থাকে, অহংকার বেশি করা ঠিক না, তাহলে অহম যোগ কার ময়ের স্থানে কি হচ্ছে অনুস্বার হচ্ছে। সমযোগ গীত কি হচ্ছে সঙ্গীত, দেখো ময়ের জায়গায় অনুস্বার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানার চেষ্টা করলাম, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে কী হবে অনুস্বার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের 10টি নিয়ম শিখলাম। পরীক্ষায় তোমাদের কিন্তু 5টি নিয়ম আসে, তাহলে তোমাদের পরীক্ষায় আসে 5টি নিয়ম, কিন্তু তোমরা তোমাদের আপাতত আমি 10টি নিয়ম শিখলাম, আরও অনেক নিয়ম আছে, আমরা এরপরে আরও নিয়ম শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেগুলো তোমাদের শিখালাম এর মধ্য থেকে তোমাদের ইকার ব্যবহারের 5টি নিয়ম এর মধ্যে রয়েছে। রস্যিকার ব্যবহারের 5টি নিয়ম, পরীক্ষায় 5টি নিয়ম আসে, যেহেতু 5 মার্কস তোমাদের আসবে কয়টি নিয়ম 5টি নিয়ম। তাহলে বাংলা একটি প্রভূত বাংলা বানানের নিয়ম আসলেও তোমাদের 5টি নিয়মই লিখতে হবে, বেশি লিখতে হবে না। তাহলে আমরা 10টি শিখলাম, এখানে ইকার ব্যবহারে 5টি নিয়ম আছে, তোমরা খুঁজে বের করবা, তোমাদের বাড়ি কাজ থাকবে ইকার ব্যবহারে 5টি নিয়ম লিখো। ইকার ব্যবহারে 5টি নিয়ম তোমরা বাসায় লিখবা, এর সঙ্গে তোমরা বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়মের 5টি নিয়ম লেখো, এটাও তোমরা বাসায় লিখে ফেলি। 10টির মধ্যে 5টি রয়েছে, আরও বেশি করে রয়েছে। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থী আশা করছি বাংলা বানান সম্পর্কিত মোটামুটি তোমাদের কিছুটা ধারণা হয়েছে। তাহলে আশা করছি তোমাদের বাংলা বানান কেন্দ্রিক আজকের আলোচনা আমি এখানেই শেষ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি সংকটকাল অতিক্রম করছি, তাহলে তোমাদের আশা করছি তোমরা সবাই করোনা বিধি মেনে চলছি আমরা, এবং সুন্দর জীবন আমরা সুস্থ সুন্দর আমরা সবাই জীবন গড়ব। সবার প্রতিটি মুহূর্ত ভালো থাকুক, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।